সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। এই অনুষ্ঠানে আমরা শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, সমস্যার পিছনের গল্প শুনি এবং সমাধানগুলো জানার চেষ্টা করি। আজকেও আমরা এমন একটি সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি যেই সমস্যাটি শ্বাসতন্ত্রের অন্যতম বড় সমস্যা, তা হচ্ছে শ্বাসকষ্ট এবং দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট। এবং এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বিন্নুর, যিনি যুগ্ম মহাসচিব হিসেবে আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনে। আমাদের সাথে আছেন ডাক্তার সম্প্রীতি ইসলাম, যিনি সহকারী অধ্যাপক বক্ষব্যাধি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছেন। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা একটু একটু করে কথা বলবো শ্বাসকষ্টের সমস্যাগুলো নিয়ে। তো শ্বাসকষ্ট বলতে কি বোঝায়, এটি প্রথমে ডাক্তার বেনু স্যার আপনার কাছে একটু জানতে চাই। আসলে শ্বাসকষ্ট শব্দটা তো একটা শত ব্যাখ্যাই পাওয়া যাচ্ছে শব্দটা দিয়ে, অর্থাৎ শ্বাস নিতে কষ্ট। আমরা যে শ্বাস নিচ্ছি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা কিন্তু টেরও পাই না যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, অক্সিজেন ভিতরে ঢুকাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছি। আমাদের জীবন প্রক্রিয়ার একটি অন্যতম মূল স্তম্ভটা আমরা একেবারে অগোচরেই করে যাই। কিন্তু যারা এই ধরনের রোগে আক্রান্ত হন, বক্ষব্যাধিতে আক্রান্ত হন, তাদের জন্য কিন্তু এই শ্বাসকষ্টটা ভয়াবহ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তারা অনুভব করেন যে তাদের শ্বাস টানতে কষ্ট হচ্ছে অথবা শ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে। একজন সুস্থ মানুষ যদি এটা একটু কল্পনা করার চেষ্টা করেন তাহলে হয়তো কিছুটা বুঝবেন যে কতখানি তাদের কষ্ট, এবং হয়তো পুরোপুরি তারা বুঝবেনও না যে এই কষ্টটা কতখানি। তো সেইখানে একেবারে সোজা ভাষায় বলা যায় যে শ্বাস নিতে কষ্ট অর্থাৎ একটি প্রক্রিয়া যেটি কিনা স্বতঃপ্রণোদিতভাবে আমরা করি, সেটি আমরা কষ্টের মাধ্যমে করছি, এটিই শ্বাসকষ্ট। আচ্ছা, খুবই সুন্দরভাবে স্যার ব্যাখ্যা দিয়েছেন। ডক্টর সম্প্রীতি ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, তখন আমরা যখন বলি যে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, এটা বলতে কি বোঝায় এবং কোন কোন রোগে আমরা বলবো যে এটি দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট করতে পারে? আচ্ছা, এই প্রশ্নটার মধ্যেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে শ্বাসকষ্ট দুই ধরনের। একটা আকস্মিক বা হঠাৎ করে যেই শ্বাসকষ্টগুলো হয় সেগুলোর কিছু কারণ আছে, কিন্তু কিছু কারণ আছে যেটা দীর্ঘমেয়াদী, মানে অনেক দীর্ঘ সময় ধরে 3 মাস 6 মাস বছর কয়েক বছর এরকম ধরে চলতেই থাকে, এমনকি সারা জীবন ধরে চলতে থাকে। এই রোগগুলোকে আমরা সাধারণত ক্রনিক লাং ডিজিজ বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের রোগী বলে আইডেন্টিফাই করি। এবং এখানে একটু আরেকটা ছোট্ট ভাগ একটু বলে দিই, এই দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের মধ্যে বিভিন্ন ধরনের অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে প্রধান দুটো ভাগ হচ্ছে কিছু মানুষ শ্বাস নিতে এবং ছাড়তে তাদের যেই রাস্তাটা, সেই জায়গাটার বাধার কারণে বাধাজনিত শ্বাসকষ্ট, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলি, তার মধ্যে সিওপিডি, অ্যাজমা এগুলি প্রধান, আরও আছে। আর কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসটাকে আমাদের প্রসারণ করার জন্য আমাদের লাংসের যে ক্যাপাসিটি, সেটা লাংসটা সংকুচিত হয়ে যায় এবং ঠিকমতো শ্বাসটা আমাদের অক্সিজেনটা রক্তের সাথে মিশতে বাধাগ্রস্ত হয়। সেগুলোকে আমরা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ বলি। এই রেস্ট্রিকটিভ লাং ডিজিজের মধ্যে পালমোনারি ফাইব্রোসিস, ডিপিএলডি, ব্রঙ্কাইটিস, অ্যাডভান্স স্টেজ ছাড়াও আরও অন্যান্য অনেকগুলো ভাগ আছে। তো প্রধানত দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট এগুলোই মূল কারণ এবং প্রধান ভাগ। তার মানে দুই ধরনের ঘটনাই ঘটতে পারে। এবং আপনি যে শব্দগুলো বলছিলেন যে বা কিছু রোগের কথা বলছিলেন, অ্যাজমা, সিওপিডি, ফুসফুস শুকিয়ে যাওয়া রোগ, ফাইব্রোসিস ইত্যাদি তো আমরা অনেক দেখি। এ নিয়ে একটু স্যার আপনার কাছে একটু জানতে চাই, আমাদের দেশে যখন আমরা বলি দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের রোগী, কাদেরকে দেখি বেশি এই ধরনের সমস্যায় আক্রান্ত? আসলে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের যে কথাটা ডক্টর সম্প্রীতি খুব সুন্দরভাবে বললেন যে প্রধানত দু ধরনের। একটি হচ্ছে আমরা যদি মোটা দাগে আমাদের শ্বাসতন্ত্রকে ভাগ করি, একটি হচ্ছে শ্বাসনালী আর একটি হচ্ছে ফুসফুস। শ্বাসনালীর যে সমস্যাটা, অর্থাৎ কোনো কারণবশত যদি শ্বাসনালীটা সংকুচিত হয় বা বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু বায়ু চলাচলটাই বাধাগ্রস্ত হয়। এটি এক ধরনের রোগ, সেটি যেটা বলা হচ্ছিল সেটি হচ্ছে অ্যাজমা, সিওপিডি বা এই ধরনের রোগগুলো। আরেকটি হচ্ছে যে আমার বায়ু চলাচল হয়তো বা ঠিক আছে, কিন্তু বায়ুটা যেখানে যাচ্ছে, আমাদের যে মূল জায়গা যেটা হচ্ছে ফুসফুসকে সে প্রসারিত করবে এবং সেখান থেকে গ্যাস এক্সচেঞ্জ করে অক্সিজেন বা প্রয়োজনীয় গ্যাসটা শরীরের ভিতরে দিয়ে কার্বন ডাইঅক্সাইড বা বিষাক্ত গ্যাসগুলোকে বাইরে নিয়ে আসবে। সেই যে
ফুসফুস, সেই ফুসফুসটাই কোনো কারণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত বা ব্যাধিগ্রস্ত। ফলে বাতাস যদি আমি দিইও সেটি কাজে লাগে না বা ঠিকমতো শ্বাসটা ফোলে না। সেই ধরনের রোগগুলোর মধ্যেই রয়েছে আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেটা আমরা আজকাল ডিপিএলডি বলে থাকি। সেখানে রয়েছে আপনি যেটা বললেন যে বিভিন্ন ধরনের ফাইব্রোসিস, সেটা বিভিন্ন রোগের পরবর্তী ফাইব্রোসিস হতে পারে বা এই ফাইব্রোসিসও একটা রোগ হিসাবে আসতে পারে। সেখানে বিভিন্ন পেশাজনিত কারণে বিভিন্ন রকমের সমস্যা হয়, সেগুলো থাকতে পারে। ধূমপানজনিত কারণে হয়, সেগুলো থাকতে পারে। এই ব্যাপারগুলো সেখানে চলে আসে। তো এই দুটো মিলেই কিন্তু শ্বাসকষ্ট হয়। কখনো এটি হয়, কখনো ওটি হয়, আবার কখনো কখনো কোনো রোগীর ক্ষেত্রে দুই ধরনের সমস্যাই একসাথে থাকে। আচ্ছা, রোগী কিন্তু উপসর্গ হিসাবে নিয়ে আসে যে আমার শ্বাসকষ্ট হয়, আমার বুকে চাপ লাগে, আমার কাশি হয়। উপসর্গগুলো হয়তো বা সে একই রকম বলে, কিন্তু আমরা চিকিৎসকরা এটিকে ভাগ করে নেই যে আসলে কোনখান থেকে কিভাবে এই শ্বাসকষ্টটা তৈরি হচ্ছে। জি। তো আমাদের কাছে রোগীরা তো একটি কথাই বলে, তা হচ্ছে হাঁপানি, বা তারা অনেকেই হয়তো জানে শুধুমাত্র হাঁপানি। এই সব রোগগুলোকে কি আমরা হাঁপানি বলবো? না, সব রোগগুলোকে হাঁপানি বলবো না। হাঁপানিটাকে যদি আপনি একটি সাধারণ কথা হিসাবে নেন, অর্থাৎ আমি হাঁপাই, আমার হাঁপানি হয়েছে, তাহলে আপনি বলতে পারেন যে শ্বাসকষ্টের রোগী। কিন্তু আমরা হাঁপানি শব্দটাকে বিশেষভাবে ব্যবহার করে থাকি শুধুমাত্র অ্যাজমা রোগীদের ক্ষেত্রে। জি। তো শ্বাসনালীর সমস্যার জন্য দুটো রোগের কথা প্রধানত বলেছি আমি, অ্যাজমা এবং সিওপিডি। এই দুটো রোগ প্রায় এক রকমের আলামত নিয়ে আসে, কিন্তু এর কারণগত এবং ভিতরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগত ব্যাপারটি একটু তফাৎ রয়েছে। অ্যাজমার ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটা হচ্ছে যে শ্বাসনালীটা কোনো বিশেষ কারণে, সেটি কোনো বাইরের উত্তেজক বস্তু হতে পারে, কোনো ভিতরগত কারণ হতে পারে, যেখানে শ্বাসনালীটা হঠাৎ করে সংকুচিত হয়ে যায়, সময়ের প্রেক্ষিতে হয়, আবার ওষুধ দিয়ে বা অনেক সময় নিজে নিজে এটি আবার প্রসারিত হয়ে স্বাভাবিক হতে পারে। আচ্ছা। এই ধরনের যে রোগটা, এবং অধিকাংশ ক্ষেত্রে এটা ছোটবেলা থেকে হয়, কোনো অ্যালার্জির প্রভাবে বা কোনো পরিবেশগত কারণে হয়, অনেক সময় কিছু খাদ্যবস্তু বা এসবের কারণে হয়। এটি হচ্ছে গিয়ে অ্যাজমা। আর সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, এটিও শ্বাসনালীর রোগ, কিন্তু এটি হচ্ছে একটি জটিল, ক্রমাগত, দীর্ঘমেয়াদী রোগ, যেখানে ধীরে ধীরে শ্বাসনালীটা সংকুচিত হতেই থাকে। খুবই মানে হয়তো বা ধীর লয়ে হয়, কিন্তু এটি হতে থাকে, অর্থাৎ এটি আবার আগের অবস্থায় ফেরত কখনোই যেতে পারে না। এটি সাধারণত ধূমপানের কারণে, পরিবেশের বিষাক্ত ধোঁয়া, ধুলাবালি, এগুলোর কারণে এটি হয়ে থাকে, অথবা একেবারে জন্মগত খুব অল্প দু একটা কারণ আছে, সেই সব কারণে হতে পারে। তো এই দুটো আলামত বা উপসর্গ রোগীরা একই রকম বললেও এ দুটোর মূল কারণ আলাদা এবং দুটোর চিকিৎসার মধ্যেও কিছুটা তফাৎ রয়েছে। আমরা অ্যাজমার ক্ষেত্রে যেটি করে থাকি, যে প্রদাহের কারণে এটি হয়ে থাকে, সেই প্রদাহ বিরোধী ওষুধ দিয়ে সেটিকে প্রধানত ঠিক করার চেষ্টা করি। আর সিওপিডিতে আমি যেটা বললাম, যেটি ক্রমাগত সংকুচিত হচ্ছে, তখন সেটা তাহলে সংকোচন বিরোধী, অর্থাৎ যাতে শ্বাসনালী প্রসারিত হয় সেই ধরনের ব্রঙ্কো ডাইলেটর জাতীয় ওষুধ দিয়ে আমরা এটা চিকিৎসা করার চেষ্টা করে থাকি। আর ফুসফুসে যে ঘাটতি, সেই ঘাটতির কারণেও কিন্তু রোগীর শ্বাসকষ্ট হয়, যদিও তার যাওয়ার রাস্তাটা ঠিক আছে। সেই ধরনের জন্য তখন সেই কি কারণে হচ্ছে সেটি বুঝে, যে ফাইব্রোসিস যদি হয়ে থাকে, অর্থাৎ ফুসফুস শুকিয়ে যাওয়া, আপনি প্রথমেই যেটা বলেছেন, তখন সেটিকে যাতে আর শুকিয়ে না যায় সেটা আমরা প্রথম চেষ্টা করি। কারণ ফুসফুস শুকিয়ে যাওয়া বা আইএলডি জাতীয় রোগটিকে কিন্তু পুরোপুরি নিরাময় বা একেবারে আগের অবস্থায় কখনো নেওয়া যায়নি। তখন আমরা প্রথম চেষ্টা করি আর যাতে না শুকায়, তারপর চেষ্টা করি যে একটু হলেও যদি তাকে ভালো করা যায় কি না। সুতরাং এই চিকিৎসাগতভাবে কিন্তু অবশ্যই এটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ধন্যবাদ। আমরা বেশ কিছু রোগের ধরনটা শুনলাম, যেমন আমরা শুনছি অ্যাজমার কথা, আমরা শুনছি সিওপিডির কথা। আমাদের দেশের সাধারণ মানুষ এখনো শ্বাসকষ্ট বলতে অ্যাজমা বোঝায়, কিন্তু পরিসংখ্যান কি বলছে যে রোগগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি আমাদের দেশে দেখা যাচ্ছে, যে কারণে শ্বাসকষ্ট বেশি হয়? অ্যাজমা আসলে সবার জন্য খুব পরিচিত একটা টার্ম, বা হাঁপানি স্যার যেটা বললেন, খুব পরিচিত টার্ম। অ্যাজমার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাজমা যখন একটা যেই কারণে, যেই ট্রিগারে অ্যাজমা আক্রান্ত হয় রোগী, সেটা কিছুক্ষণ পরে, সেই ট্রিগারটা কিছুদিন পরে যদি চলে যায়, তখন রোগী কিন্তু আবার মোটামুটি একেবারেই স্বাভাবিক অবস্থায় চলে আসে।
তো এখন এর বিভিন্ন কারণ আছে, বিভিন্ন আমাদের পরিবেশগত কারণ বা কোনো ইনফেকশন, এগুলোর কারণে এই অ্যাজমার প্রকোপটা বাড়তে পারে। এই কথাটা আমি এই জন্য বললাম যে আমাদের জেনারেল পপুলেশনে এই জন্য শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো সময়ই অ্যাজমার প্রকোপটা কিন্তু অনেক সময় অনেক বেশি থাকতে পারে। কিন্তু তাই বলে সিওপিডিকে আমরা উপেক্ষা করতে পারি না, কারণ পৃথিবীব্যাপী ক্রনিক রোগ বা দীর্ঘমেয়াদী রোগের অন্যতম প্রথম 5টি কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ সিওপিডি, এবং অতি শীঘ্রই মানে 2030 সালে দেখা যাবে এটা তৃতীয় প্রধান কারণ হয়ে যাবে। সারা পৃথিবীতে যত মানুষ মারা যায় ক্রনিক রোগে তার তৃতীয় প্রধান কারণ হবে সিওপিডি। সিওপিডি ব্যাপারটা হচ্ছে, এটা তো স্যার যেটা বলেছেন যে দীর্ঘমেয়াদী, অনেক ধীরে 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 লাংসের ক্ষতি করতে করতে একটা সময় গিয়ে ইউজুয়ালি 40 বছরের পরে গিয়ে তখন এর সিমটমটা পুরোপুরি প্রকাশিত হয়, তার আগে পর্যন্ত অতটা ভালো বোঝা যায় না। সেই জন্য দেখা যায় যে একটু বয়স যাদের 40 বছর মধ্য বয়স বা তার চেয়ে বেশি বয়স, তাদের মধ্যে সিওপিডির প্রকোপটা অনেক বেশি। আর অ্যাজমাটা সবার জন্যই, শিশু বৃদ্ধ মধ্যবয়স্ক সবার জন্যই যে কোনো সময়ে হতে পারে। সুতরাং দুটো রোগেরই খুব বেশি আমাদের গুরুত্ব দিতে হবে এবং দুটো রোগকে নিয়েই আমাদের চিকিৎসার জন্য মানে চিন্তা করে এগিয়ে যেতে হবে। অবশ্যই। তো আমরা তো জানি বাংলাদেশ লাং ফাউন্ডেশন বিশেষ করে এই দুইটি রোগ নিয়ে অনেক কাজ করেছেন এবং বলবো যে আমাদের দেশের অন্যতম পায়োনিয়ার হিসেবে ছিলেন। আমি সেই ইতিহাসটা একটু ডক্টর বেনু স্যার আপনার কাছ থেকে জানতে চাই যে অ্যাজমা নিয়ে কাজটা কীরকম ছিল বা সিওপিডি নিয়ে কী কাজ ছিল। আসলে অ্যাজমা, সিওপিডি বা এই বক্ষব্যাধি সংক্রান্ত কাজগুলো যখন আমরা প্রথম বাংলাদেশে কাজ করা শুরু করি প্রতিষ্ঠানগতভাবে বা একটা সংগঠন গড়ে তুলে, সেটি আজ থেকে প্রায় 25-30 বছর আগে। আচ্ছা, তখন কিন্তু এই ব্যাপারে কোনো কাজই ছিল না। আমরা যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকালাম, আমরা দুটো জিনিস লক্ষ্য করলাম যে অ্যাজমা বা সিওপিডি বা শ্বাসকষ্টজনিত রোগগুলো নিয়ে অনেক বড় বড় রিসার্চ, গবেষণা হচ্ছে, অনেক বড় বড় স্টাডি পৃথিবীতে হচ্ছে, এবং সেই স্টাডি রিসার্চগুলো হচ্ছে গিয়ে একেবারে মানে অনেক ভিতরের লেভেলে, মলিকুলার লেভেলেও স্টাডি হচ্ছে যে কিভাবে এটা হয়, কেন হয়, কি করে, কোন ওষুধ দিয়ে কিভাবে এটাকে দূর করা যায়। আর সেই সাথে হচ্ছে গিয়ে যে সাধারণ মানুষের দোরগোড়ায় এই চিকিৎসাটাকে পৌঁছে দিয়ে, আধুনিক চিকিৎসাটাকে পৌঁছে দিয়ে কিভাবে মানুষকে এই কষ্ট থেকে বের করে আনা যায়, এটা নিয়ে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন গাইডলাইন এগুলো হচ্ছে। আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশে আমাদের হাতে আসলে একেবারেই কিছু নেই। এমনকি পুরো দেশে অ্যাজমা রোগী কয়জন আছে, কোন জায়গায় বেশি আছে, শহরে না গ্রামে, শিক্ষিতের মধ্যে নাকি অল্প শিক্ষিতের মধ্যে, ধনীদের মধ্যে না গরিবদের মধ্যে, কিছুই আমরা জানি না। সুতরাং আমরা তো আসলে ওই বড় লেভেলে কাজ করতে পারবো না। আমরা প্রথম সেই জন্য টার্গেট করলাম যে আগে আমাদের জানতে হবে যে আসলে অ্যাজমা, সিওপিডিটা আমাদের দেশে কিভাবে আছে, কোন জায়গায় আছে। সেই জন্য আমরা একটি জাতীয় জরিপের আয়োজন করলাম। আমরা অ্যাজমা নিয়ে যে আয়োজনটা করলাম সেটার নাম দিলাম আমরা ন্যাশনাল অ্যাজমা প্রিভ্যালেন্স স্টাডি বা ন্যাপস, যেটা 1999 সালে আমরা শুরু করি, এবং আরেকটি করলাম সিওপিডির উপরে, সেটির নাম দিলাম আমরা বোল্ড বিডি বা বার্ডেন অব অবস্ট্রাকটিভ লাং ডিজিজ ইন বাংলাদেশ। এই দুটো, এই ন্যাপসের পরপরই আমরা বোল্ড বিডি 2-1 বছরের মধ্যে এটা করি। এই দুটো করা আমরা শুরু করলাম এবং আমরা মনে করলাম বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি গবেষণা এইগুলি। এবং এটি করতে গিয়ে আপনি তো অভিজ্ঞতার কথা বললেন, সেটা বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। অনেক, আমরা কিছু গল্প শুনতে চাই। হ্যাঁ, অনেক অনেক ঘটনা আছে, অনেক বাধা বিপত্তিও আছে, আবার অনেক রকমের সহায়তাও রয়েছে। আমি ছোট করে যদি বলি যে আমরা এই কাজটা করার জন্য আমরা 8 জন চিকিৎসক, সেই সময়ের 8টা গ্রুপ করে, এবং প্রতি গ্রুপে আরও কিছু জুনিয়র চিকিৎসককে নিয়ে টিম তৈরি করে একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো আমরা দৈব চয়নের মাধ্যমে বের করে নিয়ে সেখানে চলে গিয়েছিলাম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, আমি দুটো জায়গার দায়িত্বপ্রাপ্ত ছিলাম। একটা হচ্ছে গিয়ে হবিগঞ্জের আজমিরিগঞ্জ, আর একটা হচ্ছে ঝালকাঠির দুটো প্রত্যন্ত অঞ্চল। ধরেন হবিগঞ্জের কথাই যদি বলি, আমি দক্ষিণবঙ্গের ছেলে, আমার কিছুটা ধারণা ঝালকাঠি সম্পর্কে আছে, কিন্তু আমার হবিগঞ্জ সম্পর্কে, এই সিলেটের এই জায়গা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। তো ওখানে যখন আমি পৌঁছালাম হবিগঞ্জে, প্রথমে হবিগঞ্জ থেকে আজমিরিগঞ্জ উপজেলায়, সেখান থেকে আমাকে যেতে হবে শিবপাশা নামে একটা
ইউনিয়নে। জি। তো আজমিরিগঞ্জ উপজেলায় পৌঁছালাম। সেখানকার যে থানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ছিলেন তিনি খুবই মানে সাদরে আমাদেরকে বরণ করলেন। আমাদের জন্য ওখানকার যে গেস্ট রুমটা ছিল সেটা খুলে দিলেন থাকার জন্য। তারপরে ওনার সাথে আমরা বসলাম। আমি বললাম যে আমাদেরকে তো শিবপাশায় যেতে হবে, ওটা আমাদের স্টাডি প্লেস, তো কিভাবে যাওয়া যায়? উনি বললেন যাওয়া যায় না। তা আমি প্রথমেই ভয় পেয়ে গেলাম, যাওয়া যায় না। আমি বললাম মানে? বলে ওখানে যাওয়া যায় না। আমি বললাম মানে আপনি যান না ওখানকার বা আপনার লোকজন যায় না? বলে যে না, ওই রকমভাবে যাওয়া যায় না, এটা তো হচ্ছে গিয়ে হাওরের ওই পারে। আচ্ছা। তো খুবই কঠিন ওখানে যাতায়াত। আর এখন হচ্ছে শীতকাল, হাওরে পানি নেই, বিশাল ধুধু মাঠ চত্বর, কোনো রাস্তাঘাট কিছু নেই। আমরা তাহলে তথ্য আদান প্রদান বা এগুলো কীভাবে হয়? বলে যে ওখানকার শিবপাশার যে ইউনিয়ন চেয়ারম্যান আছেন উনি মাঝে মধ্যে আসেন, ওনার সাথেই আমার কথাবার্তা হয়। বললাম যে তো উনি কিভাবে আসেন? বলে উনি ঘোড়ায় চড়ে আসেন। তো আমার কাছে মনে হলো যে আমি একটা টেক্সাসে কোনো একটা কাউবয়ের এলাকায় এসে পৌঁছাইছি, এটা কী ধরনের কথা? বলে যে সত্যিই তাই, উনি ঘোড়ায় চড়ে আসেন। তা আমি সেই দিনের মতো কথা শেষ করে মাথায় অনেক চিন্তা নিয়ে চলে গেলাম। দুপুরের দিকে ওই যেখানে আমাকে থাকতে দেওয়া হয়েছিল ওখানে। বিকালের দিকে আমাকে থানা হেলথ কমপ্লেক্স থেকে একজন আর্দালি এসে ডাকছে যে স্যার আপনাকে ডেকেছেন। কেন? বলে শিবপাশার চেয়ারম্যান সাহেব আসছেন ঘোড়ায় চড়ে। হ্যাঁ। বললাম তাই, আচ্ছা যাই। আমি গেলাম, গিয়ে এবং দেখলাম যে থানা হেলথ কমপ্লেক্সে ঢোকার মুখে যে ফ্ল্যাগপোল ছিল, ওই ফ্ল্যাগপোলের সাথে একটা বিশাল অ্যারাবিয়ান হর্স বাঁধা, ঘোড়া বাঁধা। এবং আমি তখন বুঝলাম যে কথা আসলেই সত্যি। ওনার সাথে কথা হলো এবং উনি বললেন যে আপনি চলে আসেন। আমি বললাম কীভাবে? বলে আপনি একটা রিক্সা নেন, আমি ঠিক করে দিচ্ছি, সেই রিক্সাওয়ালা চিনবে, আপনি ওটার মধ্যে সব কাগজপত্র যন্ত্রপাতি উঠায় নিয়ে ও আপনাকে নিয়ে আসবে, আমার বাসায় থাকবেন, আপনি কাজ যখন করবেন। খুবই হেল্পফুল ছিলেন ভদ্রলোক। তো আমি বললাম যে তাহলে আমরা তো সারাদিন কাজ করব, সন্ধ্যার পরে আমরা কিছু অ্যানালাইটিক্যাল কাজ করব। বলে ওটা তো পারবেন না। বলি কেন? বলে যে আমার ইউনিয়নে তো কোনো বিদ্যুৎ নাই। তা আমি প্রথম কোনো একটা এলাকায় গেলাম যে এলাকায় সন্ধ্যার পরে কোনো বিদ্যুৎ থাকে না। জি। এবং সেই রিক্সা নিয়ে যাওয়াও একটা ভয়াবহ অভিজ্ঞতা। সেখান দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমার মনে হলো যে যারা সমুদ্রযাত্রী আছেন, সমুদ্রযাত্রায় জাহাজে করে গেছেন, তারা নাকি বলেন যে সমুদ্রের মাঝখানে গেলে চতুর্দিকে দিক চক্র বলে আর কিচ্ছু চোখে পড়ে না, এবং খালি সমুদ্রের পানি আর পানি, এবং মনে হয় যে জাহাজটা দাঁড়িয়ে আছে, জাহাজটা কোনো নড়াচড়া করছে না। আমারও এক পর্যায়ে মনে হলো যে আমি রিক্সাটা দাঁড়িয়ে আছে, কারণ আমি যত দিকে চতুর্দিকে তাকাচ্ছি কোনো গাছপালা কিচ্ছু নেই, একেবারে সেই দিগন্ত পর্যন্ত শুধু মাঠ আর মাঠ। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে আমাকে নিয়ে যাচ্ছেন শিবপাশার দিকেই তো নিয়ে যাচ্ছেন? বলে জি। আমি বললাম আপনি চিনতেছেন কেমনে? বলে এই যে চিনি। উনি যে কিভাবে ওই রকম একটা ধুধু প্রান্তরের মধ্যে শিবপাশা কোন দিকে ওইটাকে ঠিক রাখছেন আর যাচ্ছেন, এটা আমার বোধগম্য হলো না। এবং আমি যেতে যেতে হঠাৎ আমার সেই পথে মাত্র দুজন পথযাত্রীর সাথে আমার দেখা হলো। সেটা হচ্ছে শিবপাশা থেকে এক লোক আসতেছেন দুটো খচ্চর নিয়ে। উনি ওখানকার একজন মুদি দোকানদার, উনি আজমিরিগঞ্জে আসতেছেন, সেই খচ্চরের পিঠে করে তার মুদির সামগ্রী আবার নিয়ে ফেরত যাবেন। এই ছিল আমার পুরো পথটা, প্রায় 3 ঘন্টার পথ। এই পুরো পথের মধ্যে একমাত্র আমার পথযাত্রী যার সাথে আমার দেখা হলো। এবং ওখানে যাওয়ার পর কিন্তু আবার অভিজ্ঞতা অন্য খুবই ভালো। প্রত্যেকে আমাকে খুব মানে আনন্দের সাথে গ্রহণ করলো, সহায়তা করতে লাগলো। এবং সেখানে শুধু যে স্বাস্থ্য বিভাগের তা না, ওখানে ডাক বিভাগের লোক, ওখানকার সড়ক বিভাগের লোক সবাই চলে আসলো এবং আমার কাজটা আমি খুব ভালোভাবে করতে পারলাম। আমরা এই কাজ নিয়ে আরও কথা শুনবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে। দর্শক যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা হচ্ছে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, এবং এ নিয়ে কথা বলতে বলতে আমরা শুনছিলাম কিছু অভিজ্ঞতার কথা, যেখানে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভূমিকা রয়েছিল। আমরা শুনছিলাম এমন এমন জায়গার কথা যেই গল্পগুলো আমরা আগে বইয়ের পাতায় পড়তাম, যার সাথে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে আপনার। স্যার আরেকটু শুনতে চাই যে তারপরে কিভাবে আপনারা কাজে লাগালেন। আসলে গল্প বললে তো এটা চলতেই থাকবে।
তো আমি একটু ছোট্ট যে গল্পটা বললাম এটা হচ্ছে কি একটা উদাহরণ। আমাদের এইরকম প্রায় 50-60টা জায়গা আমাদের যেতে হয়েছে এবং বিভিন্ন চিকিৎসকরা ওখানে গিয়েছেন। আমার শিক্ষক থেকে শুরু করে আমার যারা সাথে সহকর্মী ছিলেন এই পর্যায়ের ডাক্তাররা প্রত্যেকেরই এই ধরনের কোনো না কোনো অভিজ্ঞতা রয়েছে। এবং এখন হয়তো বা সেখানকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়েছে, সেখানের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, সেখানকার টেলিকমিউনিকেশনের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা যখন করেছি তখন এগুলো ছিল একেবারেই রূপকথার গল্পের মতো, জায়গার মতো। কিন্তু আমরা কিন্তু সেই ভিত্তিপ্রস্তরটা স্থাপন করতে পেরেছিলাম। এর পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আরেকবার 10 বছর পরে একটা হয়েছে এবং এই বছর ইনশাল্লাহ আমাদের তৃতীয় পর্যায়ের সেই জরিপগুলো হবে। এবং আমার পাশে যে দুজন আছেন, আপনি উপস্থাপিকা এবং আমার সাথে যে আছেন, আমি জানি যে আপনারা সেগুলোর সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। তো আমার মনে হয় যে এইটা যদি আমরা করতে পারি, এই যে ধারাবাহিকভাবে আমাদের দেশে অ্যাজমা সিওপিডির যে ট্রেন্ডটা, যে কেমনভাবে এটা বাড়ছে, কি ধরনের চিকিৎসা পদ্ধতি আসছে, কি ধরনের বাধা আসছে, নতুন কিছু আসছে কিনা, এইগুলো আমরা জানতে পারবো। এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের এই গবেষণা দিয়েই কিন্তু আমরা এইগুলোর ব্যাপারে একটা সঠিক গাইডলাইন তৈরি করতে পারবো। একটা ছোট্ট উদাহরণ বলি, যে প্রথম বছর যখন আমরা অ্যাজমার জরিপটা করলাম, সেই সময় আমাদের বাংলাদেশে মাত্র 2টো ইনহেলার পাওয়া যেত, 2 ধরনের, 2টো মলিকিউল নিয়ে 2টো ওষুধ দিয়ে 2 ধরনের ইনহেলার ছিল, আর কিছু ছিল না। এবং ইনহেলার ব্যবহার করার মাত্রা ছিল অত্যন্ত কম এবং এটাকে ভয় পাওয়া হতো যে এটা জীবনের শেষ চিকিৎসা। এবং আমরাও তাই পেলাম। আমাদের জরিপে আসলো যে সারা বাংলাদেশে প্রায় 70 লক্ষ অ্যাজমা রোগী রয়েছে এবং এর মধ্যে মাত্র 1% রোগী ইনহেলার ব্যবহার করে। 1%, অত্যন্ত ক্ষুদ্র মাত্রায়, যেটা কিনা আমাদের অ্যাজমার চিকিৎসার জন্য খুবই একটা ভয়ঙ্কর কথা। আমরা নিরলসভাবে চেষ্টা করলাম এবং 10 বছর পরে যখন আমরা এটা করলাম সেটা প্রায় 14% উন্নীত হলো। এবং ততদিনে ওষুধ কোম্পানিগুলো আরও বেশ কিছু ওষুধ কোম্পানি ইনহেলার নিয়ে আসলো। আর আপনি এখন জানেন যে বাংলাদেশে ইনহেলার, অসংখ্য ইনহেলার এসছে, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রক্রিয়ার অনেকগুলো কোম্পানি নিয়ে এসছে এবং এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় পৌঁছে গেছে। তো আমি মনে করি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এটা নিয়ে গর্ব করতে পারে, এটা নিয়ে অবশ্যই তাদের দাবি থাকতে পারে যে এই ব্যাপারটায় কিন্তু একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছি আমরা এই কাজগুলোর মাধ্যমে। অবশ্যই এত সুন্দর একটি ইতিহাস আমরা জানলাম যে বাংলাদেশে এই শ্বাসকষ্টের চিকিৎসায় কিভাবে আগানো গিয়েছে। ডক্টর সম্প্রীতি ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, আমরা শুনছিলাম যে লক্ষণগুলো তো একই রকম এবং রোগ নির্ণয়ের পিছনের গল্পগুলো আমরা শুনছিলাম, কিন্তু তারপরও দেখা যায় যে কিছু কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন যার মাধ্যমে এই ধরনের রোগগুলোকে আলাদা করা যায়। তার গল্পগুলো একটু শুনতে চাই যে সেই ক্ষেত্রে কি কি করা যায়। ব্যাপারটা হচ্ছে আমরা আজকে অ্যাজমা সিওপিডিকে বেশি ফোকাস করছি, অন্যান্য রোগগুলোতেও আমরা কথা বলবো। তো সবগুলো রোগের মধ্যে প্রথম কাজে আমি যেটা বলি, একজন চেস্ট ফিজিশিয়ান ইতিহাস এবং রোগীর পরীক্ষা এর মাধ্যমে কিন্তু অনেকখানি রোগের কোন ধরন সেটা নির্ণয় করে ফেলতে পারেন। সুতরাং ইনভেস্টিগেশন উপর অবশ্যই আমরা নির্ভর করব, কিন্তু তার আগে একজন চিকিৎসকের সঠিক রোগীর সঠিক ইতিহাস নেওয়া এবং তার স্টেথোস্কোপটা দিয়ে খুব ভালোভাবে রোগীকে পরীক্ষা করাটা খুবই জরুরি। তারপরেও আমি যখন সাসপেক্ট করছি এই রোগীটা এই ধরনের রোগী হতে পারে, আমাদের তো কিছু সাপোর্টিং ইনভেস্টিগেশন অবশ্যই লাগবে। তার মধ্যে খুবই প্রয়োজনীয় একটা ইনভেস্টিগেশনের কথা বলবো, সেটার নাম হচ্ছে স্পাইরোমেট্রি। এবং এটা সম্পর্কে আমাদের সবার মধ্যে সেই রকম সচেতনতা নাই, সুতরাং এটা সম্পর্কে একটু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। স্পাইরোমেট্রি হচ্ছে এমন একটা যন্ত্র, একটা ফু দিয়ে আমরা দেখতে পারি আমাদের লাংসের মধ্যে যে বাতাস যাচ্ছে এবং আসছে সেটা কতটুকু যাচ্ছে, কতটুকু মানে ঢুকতে পারছে, কতটুকু বের হতে পারছে এবং সঠিক পরিমাণে যাচ্ছে কিনা বা তার কাঙ্ক্ষিত যেই মাত্রা সেই পরিমাণে পর্যন্ত সে সময় মতো বের হতে পারছে কিনা। এটার মাধ্যমে আমরা প্রথমেই যেটা বলছিলাম, লাংসের খুব ইম্পর্টেন্ট দুটো ভাগ, যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, শ্বাসনালীর বাধাজনিত রোগ, এবং রেস্ট্রিকটিভ যেটা লাংসের মানে ফুসফুসে শুকিয়ে যাওয়া রোগ। প্রথমেই আমরা এই দুটোকে আলাদা করে ফেলতে পারি। আচ্ছা। এবং যখন বাধাজনিত রোগটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম,
তখন কিন্তু এটা কি অ্যাজমা না সিওপিডি সেটাও আমরা আলাদা করতে পারি। ওই ফু দিয়েই আমরা দেখতে পারি যে এই পেশেন্টটার যেহেতু বাধাজনিত রোগ আছে, ওষুধ ব্যবহারের মাধ্যমে এই রোগটা কতটুকু উপশম হবে। অর্থাৎ প্রথমবার আমরা ফু দিয়ে আমরা দেখে নেই যে লাংসের ক্যাপাসিটি কেমন, আর দ্বিতীয়বার আরেকবার করা হয় তখন একটা ইনহেলারের মাধ্যমে বা অন্য ব্রঙ্কোডাইলেটরও দেওয়া যায়, সেটার মাধ্যমে দিয়ে আমরা দেখি যে এইটা খুব তাৎক্ষণিকভাবে প্রসারিত হচ্ছে কি হচ্ছে না, এবং লাংসের ক্যাপাসিটিটা ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না। তার মাধ্যমে আমরা অ্যাজমা আর সিওপিডিকে আলাদা করতে পারি। এই পরীক্ষাটা খুবই সহজলভ্য এবং করাটা খুব যে কঠিন তা না, শুধু আমাদের সচেতনতা নাই, অনেক জায়গায় এটা অ্যাভেলেবল না। হয়তো বড় বড় শহরগুলোতে বা যেখানে এই পক্ষপাতী বিশেষজ্ঞরা আছেন তারা যখন অ্যাডভোকেট করেন সেখানেই শুধুমাত্র এটা বেশি ব্যবহার করা হয়, কিন্তু এটাকে আরও বেশি সহজলভ্য এবং জনপ্রিয় করার একটা প্রয়োজনীয়তা আছে। সেজন্য আমি স্পাইরোমেট্রি এতক্ষণ কথা বললাম। এছাড়াও একটা বুকের এক্স-রে, এখানেও কিন্তু একটা চেস্ট ফিজিশিয়ানকে অনেক ধরনের ইনফরমেশন দিতে পারে। দীর্ঘমেয়াদী রোগ ছাড়াও আমরা প্রথমেই বলছি তাৎক্ষণিক বিভিন্ন রোগ থাকতে পারে, বিভিন্ন ইনফেকশন জাতীয় রোগ থাকতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফুসফুসের রক্তনালীর বিভিন্ন সমস্যা, যেমন পালমোনারি এম্বোলিজম, পালমোনারি হাইপারটেনশন, এরকম আরও ইভেন অন্যান্য রোগ যেমন ক্যান্সার জাতীয় রোগ, সেগুলোও তো থাকতে পারে। তো অনেক ক্ষেত্রে সেটাও এই শ্বাসকষ্ট জনিত কমপ্লেইন নিয়ে রোগীরা আসে। সুতরাং অন্য রোগ কিছু আছে কিনা, বা যদি এই অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বা সিওপিডি থেকে থাকে সেটার কোন ভ্যারাইটি, সেটা এমফাইসিমা না ব্রঙ্কাইটিস, সেটা এগুলাকে নির্ণয় করার জন্য এবং অন্যান্য রোগগুলোকে বাদ দেওয়ার জন্য একটা বুকের এক্স-রে খুবই একটা জরুরি পরীক্ষা বলে আমি মনে করি, বা একজন পক্ষপাতী বিশেষজ্ঞ সেটা করিয়ে থাকেন। এছাড়াও কিছু পরীক্ষা আছে, রক্তের পরীক্ষা, যেমন খুব কমন যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট, সেটা দেখে আমরা বুঝতে পারি যে রোগের মাত্রাটা কেমন বা কী ধরনের। একটা পরীক্ষা যেমন ধরেন আমাদের রক্তের অ্যালার্জির মাত্রা কেমন, সেটাও আমরা অনেক সময় দেখি। অনেক রুগীরা বলেন যে আমার অ্যালার্জি, কিসে কিসে অ্যালার্জি আমাদেরকে দেখে দেন, সে ধরনের পরীক্ষা, অ্যালার্জি প্যানেল পরীক্ষা, এগুলোও করা যেতে পারে। এছাড়াও আরও অনেক অ্যাডভান্স পরীক্ষা, অনেক জটিল পরীক্ষা ধাপে 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 প্রয়োজনে একজন চিকিৎসক বা একজন বিশেষজ্ঞ চিকিৎসক সেই পরীক্ষাগুলো করিয়ে নিতে পারেন। তার মধ্যে কখনো সিটি স্ক্যান, কখনো ইভেন ব্রঙ্কোস্কোপি এবং অন্যান্য আরও অনেক পরীক্ষা আছে, সেগুলো প্রয়োজনে আমরা ধাপে ধাপে করিয়ে নিতে পারি। কিন্তু বেসিক্যালি এই ৩-৪টা পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণত এই পরীক্ষাগুলোর উপর সঠিক ডায়াগনোসিস নির্ভর করে। ধন্যবাদ ডক্টর বেনুর। আর আপনার কাছে একটু জানতে চাই, এই যে স্পাইরোমেট্রির গুরুত্ব কথা বলা হলো, এবং আমরা জানি লাং ফাউন্ডেশন এই ক্ষেত্রেও কাজ করছে এবং এটিকে জনপ্রিয় করে তোলার পিছনে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে। আর একটু জানতে চাই যে এই ডিভাইসটি বা এই পরীক্ষাটির পিছনে এতটা গুরুত্ব দেওয়ার কারণ কি? আসলে আমরা যখন স্পাইরোমেট্রি নিয়ে কাজ করি তখন আমাদের নিজেদের কাছেও এটা সম্পর্কে খুব ভালো ধারণা ছিল না। আমরা বিদেশ থেকে কিছু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটি প্রথম বাংলাদেশে করা শুরু করি, এবং করতে গিয়ে আমরা একটা জিনিস বুঝি যে যেমন হৃদরোগ আছে কি নাই এটা বোঝার জন্য একজন চিকিৎসক যেমন একটা ইসিজি করেন, এবং ইসিজিটা এমন পর্যায়ে গেছে যে রোগী নিজে এসেও বলেন যে আমার তো বুকে ব্যথা হচ্ছে, একটা ইসিজি করেন, আমার হার্টে কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ ইসিজিটা হচ্ছে হৃদরোগ আছে কি না এটা বোঝার জন্য একেবারে প্রাথমিক পর্যায়ের একটা অত্যন্ত জনপ্রিয় এবং সহজ একটা পরীক্ষা। এই স্পাইরোমেট্রিটাও কিন্তু শ্বাসতন্ত্রের সমস্যা আছে কি নাই এটা বোঝার জন্য একেবারেই ওই প্রাথমিক পর্যায়ের একটি পরীক্ষা, এবং পরীক্ষাটা কিছুটা এফোর্ট ডিপেন্ডেন্ট, অর্থাৎ রোগীকে কিছু কার্যক্রম করতে হয়। ইসিজির ক্ষেত্রে হয়তো সেটা লাগে না। এই কার্যক্রমটা তাকে বুঝাতে হয় যে আপনাকে কি করতে হবে, যে আপনাকে প্রথমে বুক খালি করতে হবে, তারপর বুক ভরে শ্বাস নিয়ে সেই শ্বাসটা না ছেড়ে স্পাইরোমিটারের যে নলটা আছে এটা মুখের মধ্যে ধরে অত্যন্ত জোরে, যত জোরে পারেন ফুটা দিতে হবে, এবং যতখানি সময় পারেন ততখানি সময় ধরে আপনি একদম বুক নিঃশেষ করে এই শ্বাসটাকে ছাড়বেন। এই জিনিসটা শেখাতে হয়। এই শেখানোটা শেখার প্রথম শর্ত হচ্ছে যে চিকিৎসক বা যে নার্স বা যে সেবা প্রদানকারী এটা করছেন তাকে এটা শিখতে হবে। এটা আমরা প্রথমেই বুঝতে পারলাম। তো আমরা সেজন্য যেটা করলাম যে স্পাইরোমেট্রির একটা ম্যানুয়াল তৈরি করলাম, যে কিভাবে স্পাইরোমিটারটা ইউজ করতে হয়, কিভাবে ব্যবহার করে কিভাবে রোগীকে বোঝাতে হবে, কিভাবে সর্বোচ্চ ফলাফলটা এটার মধ্য থেকে আনা যাবে।
এটি আমরা যখন করতে পারলাম বা কিছুটা বোঝাতে পারলাম, তখন কিন্তু আস্তে আস্তে স্পাইরোমিটারটা গ্রহণযোগ্য হয়ে উঠলো এবং এক পর্যায়ে জনপ্রিয় হতে লাগলো, যে হ্যাঁ এটা করেই আমি এটা বুঝতে পারবো। তো একই রকম ইসিজির মতো এটা একটা স্ট্রিপ বের হয়ে আসে, কিছু গ্রাফ সহ এবং কিছু তথ্য সহ, যে কি পর্যায়ে আমার শ্বাসনালীটা আছে। এবং তারপরে ডক্টর সম্প্রীতি যেটা সুন্দর করে বলছিলেন, ওই তথ্যগুলো দেখে, ওই রিডিংসগুলো দেখে, ওই গ্রাফগুলো দেখে আমরা বলতে পারি, প্রথমতই বলতে পারি যে তার শ্বাসকষ্ট আছে কি নাই, অর্থাৎ তিনি স্বাভাবিক অথবা অস্বাভাবিক। তারপরে আমরা বলতে পারি তার অস্বাভাবিক যদি হয়ে থাকেন, যে ওই যে কী ধরনের, তার কি অবস্ট্রাকটিভ না রেস্ট্রিকটিভ। যদি অবস্ট্রাকটিভ হয়ে থাকে তখন আমরা আবার বলতে পারি একটা ব্রঙ্কোডাইলেটর দিয়ে আরেকবার করে, যে তার এটা কি অ্যাজমা না সিওপিডি। অর্থাৎ এইভাবে কিন্তু 2-3টা ধাপে আমরা কিন্তু একেবারে রোগ নির্ণয়ের কাছাকাছি যেতে পারি। এখন প্রশ্ন হতে পারে একজন রোগীর কাছে যে আমার শ্বাসকষ্ট, কাশি কেন হচ্ছে, কি হচ্ছে, এত কিছু জেনে আমার লাভ কি, আমাকে ওষুধ দেন। এইখানেই প্রশ্ন, কারণ আপনার শ্বাসকষ্ট বা আপনার কাশি বা আপনার বুকের চাপটা কোন কারণে হচ্ছে, এটা যদি আমি দ্রুত ধরতে পারি, তাহলে ওই কারণের ওষুধ দিলেই আপনি কিন্তু আসলে ভালো হবেন। ধন্যবাদ। দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট নিয়ে আরও কথা শুনবো, আবারও যাচ্ছে একটা বিরতিতে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা হচ্ছে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কথা শুনছিলাম স্পাইরোমেট্রির কথা, এবং আপনি বলছিলেন এখানে এক্সরে গুরুত্বপূর্ণ। অথচ এক্সরে তো একটা খুবই সহজ একটি পরীক্ষা, সারা দেশ জুড়ে হয়, তার পিছনে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ লাং ফাউন্ডেশন যেভাবে গুরুত্ব দিচ্ছে, তার পিছনের গল্পটা একটু জানতে চাই। আসলেই এক্সরে সারা দেশব্যাপী হয়, খুবই সহজলভ্য একটি পরীক্ষা, কিন্তু আমি বলবো এর মাধ্যমে যেই তথ্যগুলো আমরা জানতে পারি সেটা আসলে অসাধারণ। কারণ অনেকগুলো শ্বাসের রোগ, বিভিন্ন ধরনের, আমি এর আগেও বলেছি, তার মোটামুটি একটা প্রাথমিক ধারণা কিন্তু এক্সরের মাধ্যমে পাওয়া যায়, যদি সেই এক্সরেটাকে সঠিকভাবে আমরা পড়তে পারি, অর্থাৎ সেটা ইন্টারপ্রিটেশনগুলো আমরা সঠিকভাবে করতে পারি। তবে দুর্ভাগ্যজনকভাবে সত্যি কি, যে আমাদের দেশে তো একেবারে এক্সপার্ট লেভেলের চিকিৎসকের আসলেই অভাব রয়েছে, এবং সারা দেশব্যাপী একজন খুব কোয়ালিফাইড রেডিওলজিস্ট যে আছে সব জায়গায় সেটাও বলা যায় না। আর আমাদের যারা প্রাইমারি লেভেলের চিকিৎসক, যারা জেনারেল ফিজিশিয়ান, তারা হয়তো এক্সরে ইন্টারপ্রিটেশন নিয়ে অতটা সচেতন না, যতটা এই এক্সরে দেখে যতটা উনি তথ্য আহরণ করতে পারবেন সেই পর্যন্ত উনি নিজেকে প্রস্তুত করে রাখার জন্য উনি হয়তো অতটা সময় দেন না। এই জিনিসগুলো যখন বাংলাদেশ লাং ফাউন্ডেশন খেয়াল করলো, বা একজন বক্ষব্যাধি চিকিৎসক হিসেবে আমরা যখন এটা খেয়াল করলাম, তখন আমাদের মনে হয়েছে যে যদি আমরা এক্সরের ব্যাপারে সবাইকে সচেতন করতে পারি, এবং এক্সরে আর খুঁটিনাটি তথ্য যেগুলো হয়তো এমবিবিএস পর্যায়ে সবসময় এটা প্র্যাকটিসে থাকে না, কিন্তু যখন উনি সত্যিকারে উনি ফিল্ডে কাজ করছেন, উনি রোগীর সেবা দিচ্ছেন, সেই খুঁটিনাটি তথ্যগুলো খুব ভালোভাবে যদি তিনি জানেন, একটা রোগীকে অনেক দামি দামি পরীক্ষা বা অনেক জটিলতার মধ্যে চিকিৎসার মধ্যে যাওয়ার আগেই চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ করে ফেলতে পারবেন। এবং এই উদ্দেশ্যেই স্যারদের নির্দেশনায় বাংলাদেশ লাং ফাউন্ডেশনের থেকে এক্সরে শিখানোর জন্য বা এক্সরে সঠিকভাবে ইন্টারপ্রেট করার জন্য সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের ওয়ার্কশপের আয়োজন করা হয়। এবং এক্সরে যেই শুধু এক্সরে বলবো না, এক্সরের সাথে অন্যান্য যে ইমেজিংগুলো আছে, সিটি স্ক্যান এবং অন্যান্য ইমেজিং, এমনকি পেট সিটি পর্যন্ত, এই সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে আমরা একটা ম্যানুয়াল তৈরি করেছি, এবং সেই ম্যানুয়াল নিয়ে আমরা সারা দেশব্যাপী বিভিন্ন চিকিৎসকদের এই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে। এখানে আমি অবশ্যই স্বীকার করব যে আইসিডিআরবি এবং ন্যাশনাল টিবি প্রোগ্রামেরও একটা সহযোগিতা আছে, এবং সবাই মিলে এদের সহযোগিতায় বাংলাদেশের সমস্ত ডিভিশনের প্রত্যেকটা জেলায় প্রোগ্রাম করে এই ওয়ার্কশপগুলো করে, এবং সেই জেলা সংশ্লিষ্ট যারা চিকিৎসক তাদের সবাইকে ওখানে ইনভলভ করে এই এক্সরে এবং ইমেজিংয়ের উপর যে যতটুকু সম্ভব
প্রাথমিক এবং অ্যাডভান্স ধারণা দেওয়া, সেটা আমরা আয়োজন করেছি। এর ফলে হবে কি, আমাদের রেডিওলজিস্টের উপর নির্ভরতা বা সেটা অনেকটা কমে যাবে বলবো না, সাপ্লিমেন্ট হবে, এবং ডাক্তাররাও অনেক কনফিডেন্সের সাথে তাদের রোগীর চিকিৎসা দিতে পারবেন। এবং অনেক জটিল রোগ, লাংসের অনেক জটিল রোগ, ফুসফুসে, যেগুলো এতদিন হয়তো অগোচরে ছিল বা ওভারলুক করা হয়েছে, সেটা আইডেন্টিফাই হবে এবং আর্লি তার চিকিৎসা হবে। আমরাও সেই আশাটি করি। ডক্টর বেনুর, আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষার কথা শুনছিলাম, কিন্তু আমাদের রোগীরা সবসময় চায় আগে চিকিৎসা হোক, এবং তাদের কাছে আপনি প্রথমে যে কথাটি বলেছেন, তারা চায় যে সুস্থ হবে, তার জন্য যত দ্রুত সম্ভব ওষুধ তার হাতে পৌঁছে দিতে হবে। সেই ওষুধের কথাই যখন বলা হয়, ইনহেলারের কথা আপনি বলছিলেন যে অনেক দিন ধরে আমরা এখানে কাজ করছি এবং আস্তে আস্তে ইনহেলারের গ্রহণযোগ্যতাও বেড়েছে, কিন্তু তারপরেও আমাদের দেশে কিন্তু একটা বড় অংশের মানুষ এখনও ইনহেলারকে ভয় পায়, কিছুটা ভীতি কাজ করে। তো সেই ভীতি কাটানোর জন্য যেই পরামর্শটা দরকার, সেটা একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই। আসলে আমরা যখন ইনহেলারটাকে জনপ্রিয় করার চেষ্টা করলাম, এবং এটার পিছনে তো অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। সেই ভিত্তিটা হচ্ছে এইটি যে মুখে যদি কোনো ওষুধ খাই বা ইঞ্জেকশনের মাধ্যমে যদি কোনো ওষুধ দেই, খুব সহজ কথায় বলতে গেলে সেই ওষুধটা প্রথমে আমার রক্তে গিয়ে মেশে, পেটের থেকে এটাকে অ্যাবজর্ব হয়, অথবা সরাসরি শিরার মাধ্যমে দিলে সেটি রক্তে গিয়ে মেশে। এরপরে এই ওষুধটা রক্ত যখন সারা শরীরে যে রক্ত তার রক্তনালী দিয়ে চলতে থাকে, ওষুধটাও সেইভাবে শরীরের সব জায়গাগুলোতে পরিবাহিত হয়, এবং সেই ওষুধ যেখানে গিয়ে কাজ করা প্রয়োজন, যেমন সেই ওষুধটা হচ্ছে আমার শ্বাসনালীকে প্রসারণ করার ওষুধ, সে শ্বাসনালীকে যখন দেখে যে তাকে প্রসারিত করতে হবে, সে সেখানে গিয়ে প্রয়োজনীয় কাজটা করে, অর্থাৎ শ্বাসনালীটাকে প্রসারিত করে। কিন্তু সে যখন অন্য জায়গায় যায়, যেমন সে কিডনিতে যায়, সে লিভারে যায়, সে ব্রেইনে যায়, সে শরীরের অন্যান্য মাসলগুলোতে যায়, সেখানে গিয়ে সে কিন্তু অপ্রয়োজনীয়ভাবে কিছু কাজ করে যেগুলো তার প্রয়োজন নেই। তার ফলে যেটা হয়, রোগীর কিন্তু কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এখানে যদি আমি ইনহেলারের মাধ্যমে ওষুধটা দিতে পারি, শ্বাসনালী প্রসারণের ওষুধটা আমি কি করছি, শ্বাসের সাথে ভাসিয়ে আমি শ্বাসনালীতে দিয়ে দিচ্ছি, সে সরাসরি শ্বাসনালীতে যাচ্ছে এবং সেখানে সে শুধু শ্বাসনালীকে প্রসারিত করার কাজটাই করছে, সে কিন্তু শরীরের অন্য জায়গায় যাচ্ছে না, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না। এই যে একটা জাদুকরী প্রক্রিয়া, এইটির ব্যাপারে কেন জানি না বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিরাট ভয় ছিল, এমনকি চিকিৎসকদের মধ্যেও ভয় ছিল। এবং আমার বলতে দ্বিধা নাই যে আমার খুব অত্যন্ত গুরুজন শ্রদ্ধেয় মেডিসিনের চিকিৎসক, তিনি এখন আর জীবিত নেই, তাকে আমি যখন ইনহেলার দিয়েছি, উনি কিন্তু প্রথম দিকে নেন নাই। এতটাই একটা একটা ট্যাবু এটার পিছনে কাজ করতো। তা আমরা তখন এটা নিয়ে কাজ করলাম। আমরা প্রথমে চিকিৎসকদের বোঝালাম যে এটি হচ্ছে গিয়ে সবচেয়ে নিরাপদ পদ্ধতি এবং সবচেয়ে কার্যকরী পদ্ধতি। এবং আমি রোগীদেরকে যেভাবে বলে থাকি সেটা হচ্ছে যে, দেখেন, আপনার যদি হাতে কোথাও একটা ঘা হয়, আপনাকে আমি দুভাবে চিকিৎসা দিতে পারি, একটু মলম লাগিয়ে দিব, ভালো হয়ে যাবে, অথবা আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়াবো, 10 দিন আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, এটা আস্তে আস্তে শুকাবে, আপনি কোনটা নেবেন? সে বলে, কেন স্যার, মলম তো সহজ, এটা লাগাই দিব, এটা ভালো হয়ে যাব, অ্যান্টিবায়োটিক কেন খাবো? আমি বললাম, একই কথা, আপনার শ্বাসনালীতে সমস্যা হয়েছে, আমি যদি এখন সরাসরি আপনার শ্বাসনালীতে ওষুধ লাগাই দিই, সেটা ভালো হয় না, নাকি আপনি ইঞ্জেকশন বা ট্যাবলেট খাবেন? বলে, ওটা তো ওইটা ভালো হয়। বলে, দেখেন, আমার আঙ্গুলটা যদি অনেক লম্বা হতো, আমি আঙ্গুলের মাথায় ওষুধ নিয়ে আপনার গলা দিয়ে শ্বাসনালীতে লাগাই দিতাম, কিন্তু এটা তো পারতেছি না, তাই আপনাকে একটা ওষুধ দিচ্ছি যেটা আপনি ধোয়ার মতো শ্বাসের সাথে ভাষায় এখানে নিয়ে নেবেন। রোগীরা কিন্তু বোকা না, তারা কিন্তু বুদ্ধিমান, তারা নিজেদের ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন। যখন এটা সুন্দর করে বোঝানো যায়, বেশিক্ষণ লাগে না, কিন্তু 15 সেকেন্ড থেকে আধা মিনিট আমি একজন চিকিৎসক হিসাবে যদি একজন রোগীকে বুঝাই, সে রোগী এটা চট করে বুঝে যায় এবং এই পদ্ধতিটা সে শিখে নেয়। এবং মজার ব্যাপার হচ্ছে, আমাদের রোগীরা কিন্তু একজন আরেকজনকে খুব ভালোভাবে শিখাতে পারে। আমরা লাং ফাউন্ডেশন থেকে ওটিই করলাম। প্রথমে আমরা ডাক্তারদেরকে সচেতন করলাম, সঠিকভাবে ইনহেলার কিভাবে ব্যবহার করা যায় সেটা ডাক্তার নার্সদেরকে শিখালাম, তাদের মাধ্যমে রোগীদেরকে শিখালাম। এবং তারপর যে উদ্যোগটা আমরা নিলাম সেটা হলো রোগীদের একটা সংগঠন তৈরি করা। আমরা ক্লাব এক্সেল নামে একটা রোগীদের সংগঠন তৈরি করলাম, যাতে একজন রোগী আরেকজন রোগীর সমস্যাটা শুনবে এবং যেই রোগী এই সমস্যাটার সমাধান করতে পারে সে অন্য রোগীকে শিখাবে, যেখানে পারবে না সেখানে চিকিৎসক বা নার্সের কাছে আসবে বোঝার জন্য, শেখার জন্য।
এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধাপে ধাপে আসলে ইনহেলারের ভীতিটা কাটিয়ে উঠতে পেরেছি এবং এখন আল্লাহর রহমতে কিন্তু আমাদের ধারণা সামনের গবেষণায় বের হয়ে আসবে অন্ততপক্ষে 60 থেকে 70% রোগী কিন্তু ইনহেলারের আওতায় চলে এসছে এবং তারা আরও বেশিভাবে ইনহেলারটাই ব্যবহার করতে আগ্রহী হয়েছে। এটি আমি মনে করি লাং ফাউন্ডেশনের একটা বড় সফলতা। আমরা আবারও যাচ্ছি একটা বিরতিতে, ফিরবো একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা হচ্ছে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট। আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা শুনছি। চিকিৎসার পাশাপাশি ইদানিং একটি কথা বলা হয়, তা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। সেক্ষেত্রে একটু জানতে চাই, এক্ষেত্রে কি কি করা যেতে পারে? আচ্ছা, প্রতিরোধ তো আসলে অনেক বড় একটা ব্যাপার। মানে এই প্রতিরোধের মানে শ্বাসকষ্টের যে রোগের প্রতিরোধ, এটা কিন্তু একেবারে সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টার মধ্যে আসলেই প্রতিরোধটা সঠিকভাবে করা সম্ভব। রোগীর ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আছে যে তাকে মেনে চলতে হবে, যেমন খুব স্বাভাবিক যে স্বাস্থ্যবিধিগুলো সেগুলো তাকে মেনে চলতে হবে। 1 নম্বর কথা, ধূমপান করা যাবে না, অথবা আমি যেটা বলি ধূমপান শুরুই করা যাবে না। নেভার স্টার্ট স্মোকিং। কুইট স্মোকিং তো এতদিন ছিল, এখন হচ্ছে নেভার স্টার্ট স্মোকিং। কখনো ধূমপান শুরুই করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে অন্যান্য স্বাস্থ্যবিধি, যেটা এই যে দীর্ঘমেয়াদী যাদের রোগ থাকে, কখনো যদি তাদের লাংসে আবার নতুন করে কোনো সংক্রমণ জাতীয় উপসর্গ হয়, এই রোগগুলো তখন অনেক বেশি খারাপের দিকে যায়। সিওপিডি থাকলে সেটা অনেক বেশি এক্সাজারবেশন হয়, অ্যাজমা থাকলেও সেটা অ্যাকিউট অ্যাটাক হয়। সুতরাং কখনো যদি কোনো ইনফেকশনের টেন্ডেন্সি থাকে, সেটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে। তার জন্য যেটা কমন প্র্যাকটিস, হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, হাঁচি কাশির এটিকেট রক্ষা করা, মাস্ক পরা, এগুলো তো চলবেই। আর ভ্যাকসিন নেওয়া যেতে পারে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাডাল্ট ভ্যাকসিনেশন। নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জাকে প্রতিরোধ করার জন্য ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে যে ভ্যাকসিন প্রতি বছর, এবং নিউমোনিয়ার জন্য মোটামুটি জীবনে একবার করে নিলেই হয়, এই ভ্যাকসিনগুলো নেওয়া যেতে পারে। আর আমি যেটা বলছিলাম, এই প্রতিরোধ কিন্তু একেবারে মায়ের পেটে থেকে শুরু করে শেষ পর্যন্ত। যেমন একটা গর্ভবতী মার চারপাশে বাবা যদি স্মোকিং করতে থাকেন, ওই মা কিন্তু সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের শিকার, এবং তার বাচ্চার কিন্তু ক্ষতি হচ্ছে, সে গর্ভের সন্তানের ক্ষতি হচ্ছে। অথবা তারপরে একটা অ্যাডোলেসেন্ট যে বাচ্চা, তাকে সে যখন দেখছে যে ঘরে স্মোকিং হচ্ছে বা ঘরে দূষিত পরিবেশে তাকে থাকতে হচ্ছে, আশেপাশে দেখা যাচ্ছে যে কালো ধোঁয়া, ইটের ভাটা, রাস্তার গাড়ির ধোঁয়া, তার লাংস কিন্তু তখনও ম্যাচিওর হচ্ছে, সেটাও সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে তার অস্বাস্থ্যকর পরিবেশে বারবার ইনফেকশন হচ্ছে, তার সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না, লাংসের কিন্তু ক্ষতিটা শুরু হয়েছে সেই সময়। সুতরাং এগুলাও, এটা যে একা সম্ভব না, এটা আমাদের মানে সামাজিক পর্যায়ে একটা আন্দোলন গড়ে তোলা উচিত। আমি মনে করি যে বায়ু দূষণ রোধ, স্মোকিং সিজেশন, পরিষ্কার পরিচ্ছন্নতার পরিবেশ আন্দোলন, এগুলাও এই লাং হেলথের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং অবশ্যই অকুপেশনাল হেলথ, বিভিন্ন কর্মপরিবেশে যে ধুলাবালি এবং বিভিন্ন অন্যান্য যে মানে ধূলিকণা থেকে শুরু করে কেমিক্যালস এবং অন্যান্য যা লাংসের ক্ষতিকর, সেগুলোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা, সঠিক মাস্ক পরা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরা, এগুলোও ইনশিওর করতে হবে। ধন্যবাদ। কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই, পালমোনারি রিহ্যাবিলিটেশনের এখানে ভূমিকাটা কি, এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো। পালমোনারি রিহ্যাবিলিটেশন এটা হচ্ছে গিয়ে ফুসফুসের পুনর্বাসন। যেমন আমরা পুনর্বাসন কথাটার সাথে কিন্তু অনেক আগের থেকে পরিচিত। সেই স্বাধীনতা সময় থেকেই বারবার কিন্তু বন্যা আমাদের উপকূলীয় অঞ্চলে এসছে, সেখানকার ঘরবাড়ি ভেঙে দিয়েছে, মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। আমরা আবার কি করেছি, রিলিফ নিয়ে গিয়ে সেখানে তাদেরকে প্রথমে তাদেরকে বাঁচিয়ে তুলেছি এবং তাদেরকে পুনর্বাসিত করেছি, অর্থাৎ আবার তাদেরকে আগের অবস্থানে আনার জন্য তাদেরকে সজ্জিত করে দেওয়ার চেষ্টা করেছি। তাদের ঘরবাড়ি তৈরি করে দিয়েছি, তাদের রাস্তাঘাট তৈরি করেছি, তাদের জীবিকার ব্যবস্থা করেছি। একইভাবে যখন অ্যাজমা, সিওপিডি বা এই ধরনের শ্বাসকষ্টজনিত রোগগুলো হয়, সেগুলো কিন্তু ফুসফুসকে বিপর্যস্ত করে ফেলে, একেবারে সেই আপনার উপকূলীয় জলোচ্ছ্বাস কিংবা সুনামির মতো তছনছ করে দেয়।
আমরা পালমোনারি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে সেগুলোকে পুনর্বাসিত করি। আমরা ধীরে ধীরে সেই ফুসফুসটা যাতে, সেই শ্বাসনালীটা যাতে আবার ঠিকমতো কাজ করতে পারে, সুন্দরভাবে রোগীটাকে বাঁচিয়ে রাখতে পারে, তার প্রয়োজনীয় অক্সিজেনটা যোগান দিতে পারে, তার যেটুকু কার্বন ডাইঅক্সাইড তার শরীর থেকে বের করে ফেলা দরকার সেই কাজটা করতে পারে, সেটার জন্য ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিছু কাজ করে থাকি। পুরো পুনর্বাসন প্রক্রিয়াটা একটা বিশাল প্রক্রিয়া, অনেকগুলো ধাপ রয়েছে। সচেতনতা থেকে শুরু করে, ব্যক্তিগত কার্যক্রম থেকে শুরু করে, সমষ্টিগত কার্যক্রম থেকে, শারীরিক যে কিছু ব্যায়াম থেকে, ফুসফুসের ব্যায়াম এবং শ্বাসতন্ত্রের ব্যায়াম সেগুলো থেকে শুরু করে কিছু কিছু সাবধানতা, ভ্যাকসিন নেওয়া, সবগুলোই কিন্তু একটা পুনর্বাসন প্রক্রিয়ার অংশ। এটি নিয়ে আসলে আলাদাভাবে কথা বলা উচিত। সংক্ষেপে এটি হচ্ছে কথা যে ফুসফুসকে, ক্ষতিগ্রস্ত শ্বাসতন্ত্রকে আবার প্রায় আগের মতো কাছাকাছি কাজ করে সেই রোগীটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টাটাই হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। আসলে আজকে কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।